আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করতে এসেছি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে পরমাণুতে ইলেকট্রনগুলো থাকে কিভাবে। আমরা শিখেছি যে পরমাণুতে সাধারণত দুইটা জিনিস থাকে। প্রথমত থাকে হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন এগুলো সুন্দরভাবে সাজানো অবস্থায় থাকে। আর এই নিউক্লিয়াসের চারপাশে থাকে শক্তি স্তর, যে শক্তি স্তরে হচ্ছে আমাদের সকল ইলেকট্রন সাজানো বা গুচ্ছাকারে থাকে। তো আমাদের কি হয়, প্রথমে থাকে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে শক্তি স্তর, এই শক্তি স্তরে হচ্ছে আমাদের থাকে ইলেকট্রন। ধরলাম এইখানে আমাদের থাকে ইলেকট্রন। এখন কথা হচ্ছে শক্তি স্তর জিনিসটা আসলে কি। তাহলে আমরা বলতে পারি যে শক্তি স্তর হচ্ছে একটা অঞ্চল বা একটা জায়গা যা নিউক্লিয়াসকে ঘিরে থাকে। তাহলে পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে আবর্তিত একটা অঞ্চল যেখানে ইলেকট্রন থাকে তাই হচ্ছে শক্তি স্তর। তো আমরা যদি শক্তি স্তর নিয়ে এখানে আলোচনা করতে যাই, সর্বপ্রথমে আমরা শক্তি স্তর সম্পর্কে এই সংজ্ঞা দিতে পারি। এরপরে আমরা জানি যে শক্তি স্তরকে ডিনোট করা হয় এন দিয়ে। শক্তি স্তর ডিনোট করা হয় ছোট হাতের এন দিয়ে। ছোট হাতের এন দিয়ে ডিনোট করা হয়। এই এন এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে এটা প্রথম শক্তি স্তর। ধরলাম এই হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরকে আমরা একটা নাম দিতে পারি, সেই নাম হচ্ছে কে। আমরা প্রথম শক্তি স্তরকে কে শক্তি স্তর অথবা কে শেল বলে থাকি। ইংরেজিতে শক্তি স্তরকে শেল, অরবিট এগুলো বলা যায়। তো আমরা হচ্ছে প্রথম শক্তি স্তরকে কে শেল বলে থাকি। যখন আমাদের এন এর মান 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে যায়, আমরা যদি দ্বিতীয় শক্তি স্তর ড্র করি, তো আমাদের এই দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা এর মান দেই হচ্ছে এল শেল অথবা এল অরবিট, এল কক্ষপথ যেটাই বলি। এরপরে আমরা যদি তৃতীয় শক্তি স্তরে যাই, তাহলে তৃতীয় শক্তি স্তর, ধরলাম এটাই আমাদের তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের জন্য এর নাম হয় এম শেল, এম শেল। আর চতুর্থ শক্তি স্তর হলে n = 4, আর m এর পরে যেটা আসে n, এটা হচ্ছে n শেল। তো আমাদের যদি চতুর্থ শক্তি স্তর থাকে তাহলে সেটা হচ্ছে n শেল। এখন শক্তি স্তরের পরে আমাদের জানতে হবে একটা জিনিস, যে আমাদের ইলেকট্রন গুলো সবসময় পরমাণুতে শক্তি স্তরেই থাকে না। শক্তি স্তরে থাকে, বাট মানে এমন না যে হচ্ছে গিয়ে শক্তি স্তর দিয়ে আমরা শুধুমাত্র হিসাব করি। আমরা পরমাণুর ভিতরে আরো কয়েকটা জিনিস নিয়ে ইলেকট্রনের বিন্যাসটা হিসাব করি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে শক্তি স্তরের ভিতরের উপশক্তি স্তর। উপশক্তি স্তরের সাহায্যে আমরা ইলেকট্রন হিসাব করি যে ইলেকট্রনটা কিভাবে থাকবে। শক্তি স্তরের ক্ষেত্রে যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আগে শক্তি স্তরের হিসাবটা দেখাই। আমরা শক্তি স্তরেরটা হিসাব করতে পারি 2n², এই সূত্র ইউজ করে। n হচ্ছে আমাদের অবশ্যই কি শক্তি স্তরের মান, শক্তি স্তরের মান। যততম শক্তি স্তর আমি n এর জায়গায় তত মান বসায় দিলেই আমার ওই শক্তি স্তরে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকবে তা বলতে পারি, এটা বলতে পারি। কিন্তু সেই ইলেকট্রনটা ওই শক্তি স্তরে কিভাবে সাজানো থাকবে, বিন্যাস তো অবশ্যই সাজানো, তো কিভাবে সাজানো থাকবে সেই জিনিসটা বলার জন্য আমাদের আরো একটা জিনিস আনতে হবে, তার নাম হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরের সাথে সাথে আরেকটা ছোট্ট টপিক আমাদের চলে আসে, তার নাম হচ্ছে অরবিটাল। অরবিটাল, আচ্ছা। তো এই উপশক্তি স্তর আর অরবিটাল এটা সম্পর্কে একটু পরে জানি। আমরা আগে একটা উদাহরণ দেখি যে শক্তি স্তর দিয়ে আমরা বের করতে পারি নাকি যে কার সর্বশেষ কক্ষপথে বা হ্যাঁ কোন কক্ষপথে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে। আমরা প্রথমে অক্সিজেন নিতে পারি। অক্সিজেনের যেমন হচ্ছে 8, মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। তো আমরা ক্লাস 8 শিখেছি যে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন সাজানো থাকে 2 এবং 6 এভাবে। তো এখানে আমরা যদি দেখতে পাই যে n এর মান অক্সিজেনের জন্য, যেহেতু আমাদের শক্তি স্তর হচ্ছে একটা, দুইটা, তো যেহেতু এখানে আমাদের দুইটা শক্তি স্তর, তো অক্সিজেনের জন্য আমি যদি দ্বিতীয় শক্তি স্তরের হিসাব পরে করি, প্রথম শক্তি স্তরের যদি হিসাব করি, তো প্রথম শক্তি স্তরের হিসাব করতে গেলে 2
ইন্টু n এর মান হচ্ছে 1, কারণ শক্তি স্তর এটা প্রথম শক্তি স্তর, এন্ড এর উপর স্কয়ার। তাহলে 2 ইন্টু 1 স্কয়ার সমান সমান কি হয়? 2 হয়। তাহলে এই যে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমাদের 2। এরপর আমি যদি দ্বিতীয় শক্তি স্তরে আসি, তাহলে 2 ইন্টু 2 স্কয়ার, 2 দুগুণে কত হয়? 4, 2 ইন্টু 4 সমান সমান 8। 8টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে আছে কয়টা? 6টা। একটা কক্ষপথে বা একটা শক্তি স্তরে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে 8টা দ্বিতীয় কক্ষপথে, কিন্তু অক্সিজেনের আছে 6টা। এখন আমি যদি অক্সিজেন বাদ দিয়ে আমি যদি নিয়নে যাই 10, তাহলে 2 আর 8, এটা আমরা শিখেছি তাই না? তো নিয়নের জন্য আমি যদি দ্বিতীয় কক্ষপথের হিসাব করি 2 ইন্টু 2 স্কয়ার দিয়ে, তাহলে এখানে আসে কি 2 ইন্টু 4 সমান সমান 8। তাহলে আমরা দেখতে পারতেছি যে নিয়নের সর্বশেষ কক্ষপথে আমাদের 8টা ইলেকট্রন থাকতেছে, তার মানে এর সর্বশেষ কক্ষপথ পূর্ণ। আমরা জানি যে নিয়নের সর্বশেষ কক্ষপথ কি থাকে? ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এরপর আমরা যদি নিয়নের পরেরটাই যাই, সোডিয়াম নিয়ে কথা বলি, তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আমরা দেখতে পাই একটা ইলেকট্রন থাকে। কিন্তু আমি যদি এটার 2 নম্বর শক্তি স্তর নিয়ে কথা বলি, 2 নম্বর শক্তি স্তরে সেই একইভাবে 2 ইন্টু 2 স্কয়ার সমান 2 ইন্টু 4 সমান সমান 8। তার মানে আমাদের কিন্তু এটাও হতে পারতো, যেহেতু 11 আছে তাহলে এখানে 2 এখানে 9 হতে পারতো, কিন্তু যেহেতু আমাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গণনার সূত্র এটা আমরা গণনা করে পাই আমাদের হচ্ছে 8টা ইলেকট্রন থাকতে পারে, তাই 8 এর বেশি এখানে নরমালি যায় না। ঠিক আছে, তো আমরা বের করার সিস্টেম হচ্ছে এটা, সূত্র দিয়ে বের করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে পারি যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে বিন্যাস করা। আমাদের কাজ তো অবশ্যই ইলেকট্রনের সংখ্যা বের করা না, বিন্যাস করা। তো আমরা এবার উপশক্তি স্তর সম্পর্কে জানবো। উপশক্তি স্তর। আচ্ছা, উপশক্তি স্তর সম্পর্কে জানতে গেলে আমাদের উপশক্তি স্তর কি? উপশক্তি স্তর হচ্ছে শক্তি স্তরের ভিতরে এক একটা শক্তি স্তর, এই যে একটু আগে আঁকছিলাম যে এই যে নিউক্লিয়াসের চারপাশ, এর পাশে এই যে শক্তি স্তর। তো শক্তি স্তরের ভিতরে যেই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে সেগুলাকে বলা হয় উপশক্তি স্তর। কারণ একটা অরবিট বা শক্তি স্তরের সম্পূর্ণ অংশ জুড়েই অবশ্যই আমাদের ইলেকট্রন থাকবে না, যেখানে থাকে সেই জায়গাটাকে আমরা বলি উপশক্তি স্তর। তো এই উপশক্তি স্তরটাকে আমরা ডিনোট করি এল দিয়ে, এবং এই এল এর যে মান, আচ্ছা এইভাবে না লিখি, এল এর মানটা আমরা হিসাব করি সাধারণত 0 থেকে শুরু করে n - 1 পর্যন্ত। 0 থেকে শুরু করে n - 1 পর্যন্ত। যেমন আমরা যদি প্রথম কক্ষপথের জন্য উপশক্তি স্তর হিসাব করতে যাই যে কয়টা উপশক্তি স্তর আছে, তাহলে আমরা পাই যে n = 1 হলে এখানে l এর মান হবে 0 থেকে শুরু করে n - 1, অর্থাৎ 0 থেকে শুরু করে 1 - 1 পর্যন্ত। তাহলে শুধুমাত্র 0 থাকতেছে। এখন 0 থাকতেছে মানে কি আমার এখানে কোনো উপশক্তি স্তর নাই, তার মানে কি আমাদের প্রথম শক্তি স্তরে কোনো ইলেকট্রন থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। এখানে 0, তারপরে আরো কিছু একটু কথা বলি যে n = যদি আমাদের 2 হয় তাহলে l এর মান আসে 0, তারপরে n - 1, 2 - 1 সমান 0 আর 1, এটা আসে। আচ্ছা, এরপরে আমরা হিসাব করতে পারি n = 3 এর জন্য। n = 3 এর জন্য যদি হিসাব করি তাহলে l = 0 আর হচ্ছে n - 1 যদি হিসাব করি তাহলে 0, n - 1, 3 - 1, তাহলে 0 ও ডট ডট আছে মাঝখানে, কমা ডট ডট, এখানে হচ্ছে 2, তার মানে 2 পর্যন্ত যাবে। তাহলে কি কি থাকে? 0, 1, 2, এই সবগুলো সংখ্যা হবে তৃতীয় কক্ষপথের জন্য। এখন কথা হচ্ছে, আচ্ছা তাহলে এইখানে কি একটাই হতো? এখানে আমাদের উপশক্তি স্তর কি একটাই, আর এখানে কি আমাদের উপশক্তি স্তর 2টা? অবশ্যই না। আমরা কি দেখতে পারতেছি? প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর আসতেছে 0, কিন্তু এই 0টা আসলে কি? এই 0টা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের আর কি বলা যায়, উপশক্তি স্তরের
একটা সংখ্যা মাত্র, ঠিক আছে, এটা হচ্ছে একটা উপশক্তি স্তরের সংখ্যা মাত্র, যে ওই উপশক্তি স্তর দিয়ে আমরা পরবর্তীতে যখন উপশক্তি স্তর ইলেকট্রনের সংখ্যা হিসাব করব সেটার জন্য আমরা এটা লাগবে। কিন্তু বর্তমানে এইখানে প্রত্যেকটা মান এক এক করে আমরা হিসাব করব। তাহলে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা আছে? মাত্র একটা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? এই যে একটা, এই যে আরেকটা। দ্বিতীয় শক্তি স্তরে আমাদের উপশক্তি স্তর আছে দুইটা। তেমনি তৃতীয় শক্তি স্তরে তাহলে কয়টা আছে? টোটাল তিনটা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে উপশক্তি স্তর কিভাবে হিসাব করব? একটা শক্তি স্তরের মধ্যে আমরা 0 থেকে n-1 পর্যন্ত হিসাব করব। আমাদের যত ফাইনাল রেজাল্ট আসবে আমাদের সেই সংখ্যক উপশক্তি স্তর একটা শক্তি স্তরের মধ্যে থাকে। এখন আমরা তো শিখছিলাম যে শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন সংখ্যা বের করি 2n² দিয়ে। তাহলে একটা উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করা যায়? চলো সেটাও দেখে নিই। একটা উপশক্তি স্তরের মধ্যে আমরা যেহেতু মেইনলি এল নিয়ে কাজ করি, অর্থাৎ উপশক্তি স্তরের সংখ্যা, তো এইখানে আমাদের ইলেকট্রন বের করার জন্য সূত্র ব্যবহার করতে হয় 2 × 2n + 1, 2 × 2l + 1 দিয়ে, যেখানে উপশক্তি স্তরের সংখ্যা হবে অবশ্যই, যেমন আমি বললাম উপশক্তি স্তর সংখ্যাগুলো কি কি আগে বলি। যেমন উপশক্তি স্তর সংখ্যা এল এর মান যদি হয় 0 তাহলে সেটা হচ্ছে এস উপশক্তি স্তর। এল এর মান যদি হয় 1 তাহলে সেটা পি উপশক্তি স্তর। এল এর মান যদি হয় 2 তাহলে সেটা ডি, আর এল এর মান যদি হয় 3 তাহলে সেটা এফ। তাহলে আমরা একটা জিনিস কি বলতে পারি যে n = যদি 0, 1, 2 হয়, কোন একটা পরমাণুতে যদি সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা 3 হয়, 3 হয়, আর সেখানে উপশক্তি স্তর যদি 0, 1, 2 হয়, তাহলে সেই পরমাণুতে বা সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে এস, পি এবং ডি অরবিটাল বা উপশক্তি স্তর অবস্থান করে। আচ্ছা, তো এখান থেকে এল এর মান হিসাব করে যে হচ্ছে 2, এখন আমরা হিসাব করতে পারি। যেমন আমরা যদি অক্সিজেন নেই, আগেরটার মতোই অক্সিজেন নিলাম। এখন একটু আমরা ডিফারেন্ট ওয়েতে যাব, যে অক্সিজেনের আমরা একটু ইনডেপথ চিন্তা ভাবনা করি। ইনডেপথ চিন্তা ভাবনা বলতে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা শিখছি 2 আর 6, তাই তো? 2 আর 6। প্রথম n = 1 ছিল, তখন এল এর মান ছিল 0। আচ্ছা, n = যদি 1 থাকে, এল এর মান হয় 0, 0 মানে কি এখানে কি উপশক্তি স্তর আছে? এস উপশক্তি স্তর বা এস অরবিটাল যদি থাকে তাহলে অবশ্যই অক্সিজেন 8 এর ইলেকট্রন বিন্যাসে প্রথমে হবে 1s। আচ্ছা, 1s প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে আমাদের শক্তি স্তরের সংখ্যা, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর। তাহলে 1s পাইলাম, nrl পাশাপাশি বসায়। এখন হচ্ছে এই 1s এর উপরে একটা জিনিস আমাদের বসাইতে হয়, সেই জিনিসটা হচ্ছে গিয়ে এখানে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। এখন সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে কিভাবে বের করব? এই যে এই সূত্রটা ব্যবহার করে, এই যে s, এখানে s না, তো এল এর মান কত? 0। এস এল এর মান 0, তো এখানে এল এর মান 0 বসায় দেই। 2 × 0 + 1, 2 × 0 + 1, তাহলে 2 × 0 + 1 কত হয়? এখানে 0 + 1, তাহলে 2 × 1 = 2। তাহলে আমরা বলতে পারি যে এস উপশক্তি স্তর বা এস অরবিটালের জন্য আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। তাহলে আমি এখানে 2 বসায় দেই, 2 বসায় দিলাম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কক্ষপথের হিসাব কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় কক্ষপথে যাই। দ্বিতীয় কক্ষপথে এসে আমরা 2 লিখলাম, 2। আর যেহেতু হচ্ছে গিয়ে আমাদের প্রথম অরবিটাল সবসময় 0 থাকে, মানে এই যে এল এর ক্ষেত্রে আমি যদি n = 2 লিখি তাহলেও কি আমাদের এল এর মান কি আসে? 0 আর 1। আমাদের s তো দেওয়াই লাগবে, তারপরে আমরা p এর হিসাবে যাব। তো প্রথমে আমি s এর হিসাবে আসি। এস এর হিসাবে আমরা কি দেখছি? সর্বোচ্চ থাকতে পারে 2টা। তো এখানে যেহেতু 6টা আছে, আমি 2টা বসায় দেই। এরপরে আসবো 2p তে।
এই যে আমার 2 এর পরবর্তীতে আছে p। p এর হিসাবে এখানে আসলে আমরা দেখতে পাই যদি p এর হিসাব করি, p হচ্ছে আমাদের 1, তাহলে 2 into 2 into 1 plus 1। আচ্ছা, তাহলে 2 1 কত, 2 1 2 যোগ 1, আর এখানে হচ্ছে 2, তাহলে 2 1 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 গুণ 3 সমান সমান 6। এখন দেখো p অরবিটালে আমাদের সর্বোচ্চ থাকতে পারে 6টা ইলেকট্রন, কিন্তু আমাদের এইখানে ইলেকট্রন আছেই টোটাল কয়টা, সর্বশেষ কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছেই মাত্র 6টা। এখন যদি আমি 6টাই p অরবিটালে বসাই দিই তাহলে তো আমরা s অরবিটাল বসাইতে পারবো না। আমাদের ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম আছে আলাদা, যে একটা সিরিজে যে 1s 2s 2p এভাবে একটা সিরিজে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো এক ধাপ থেকে আরেক, মানে এক অরবিটাল থেকে আরেক অরবিটালে যায়। তো সেই অনুযায়ী হিসাব করলে আমাদের হচ্ছে আগে s অরবিটালে বসাইতে হয়, তারপরে p অরবিটালে বসাইতে হয়। তো যেহেতু s অরবিটালে দুইটা বসাই ফেলছি, বাকি কয়টা আছে, 4টা, সেই 4টা আমি এখন p অরবিটালে বসায় দিব। এই যে বসায় দিলাম 4টা। তো 4টা ইলেকট্রন বসানোর পর এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখো অক্সিজেনের 1s2 মানে প্রথম কক্ষপথে দুইটা আছে, হ্যাঁ দুইটা আছে। দ্বিতীয় কক্ষপথের s অরবিটালে আছে দুইটা, p অরবিটালে আছে কয়টা, দুইটা। তাহলে আমরা এখন বলতে পারতেছি যে দ্বিতীয় কক্ষপথে আছে আমাদের 6টা ইলেকট্রন আর প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, টোটাল অক্সিজেনের 8টা ইলেকট্রন আমাদের বিন্যাস করা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে আর একটা দুইটা উদাহরণ করি, উদাহরণ করে আজকের ক্লাস শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই যে সিরিজটা আছে, যে হচ্ছে আমি বলছি একটা ধারা অনুযায়ী বসে সবগুলা, যে প্রথমে 1s তারপরে 2s এ যায় তারপরে 2p তে যায়, এরকম যে সিরিজটা আছে আমি সেই সিরিজ সম্পর্কে তোমাদেরকে আরো বিস্তারিত ধারণা দেব। আপাতত একটা দুইটা উদাহরণ দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করি। আচ্ছা, তো আমরা ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করি। ম্যাগনেসিয়াম mg12 ম্যাগনেসিয়াম 12। আচ্ছা, ম্যাগনেসিয়াম যদি 12 হয়, প্রথম কক্ষপথ তো আছেই অবশ্যই। প্রথম কক্ষপথ আমরা যতক্ষণ না আমাদের 12টা ইলেকট্রন মিলতেছে আমরা ততক্ষণ কি করব, ইলেকট্রন বিন্যাস করব। আচ্ছা, তো প্রথম কক্ষপথ আছে, প্রথম কক্ষপথ এল এর মান কত, 0, তার মানে s, তাইলে 1s। আচ্ছা, s অরবিটালের সর্বোচ্চ কয়টা থাকতে পারে বের করছিলাম জানো, 2 × 12 + 1 দিয়ে বের করছিলাম। এখানে থাকতে পারে s অরবিটালের জন্য, s এর জন্য আর কি, ঠিক আছে, s এর জন্য 2 × 12 + 1 দিয়ে বের করছিলাম, দুইটা থাকতে পারে। তো এই জন্য 2, কয়টা হলো, 12টার থেকে দুইটা দিলাম, আরো 10টা বাকি আছে। আচ্ছা, এরপরে n = 2 এর জন্য আমরা যদি নেই তাহলে 0 আর 1, 0 আর 1, তাহলে কি কি আছে, s আছে আর p আছে। আচ্ছা, তো প্রথমে আমরা 2s দিয়ে দেই ওই একই নিয়মেই, 2s2। কেন 2s2 দিলাম, প্রথমটা হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের উপশক্তি স্তর বা অরবিটাল সংখ্যা। আর এর উপরে s এর উপরে অরবিটালের উপরে যেটা দেই সেটা হচ্ছে ওই অরবিটালে কত সংখ্যক ইলেকট্রন আছে, বর্তমানে আছে, ঠিক আছে। তো এখানে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনই আছে, কারণ এরা সম্পূর্ণ না করে তো পরেরটা যেতে পারবে না। এরপরে আমি আবার এই শক্তি স্তর নিয়ে কাজ করব। এর উপশক্তি স্তর বাকি আছে p। তে আমরা কয়টা যেন দেখছিলাম যাইতে পারে সর্বোচ্চ, তে সর্বোচ্চ যাইতে পারে হচ্ছে 2 × 2 to the power 1 + 1 সমান 2 × 3 সমান 6টাই যাইতে পারে। তাহলে 6টা যেতে পারলে দেখি আমাদের বাকি আছে কয়টা, এখানে দুইটা এখানে দুইটা গেল, তাহলে হলো 4টা, আমাদের 12টা থেকে আরো বাকি 8টা। তাহলে 8টা বাকি থাকলে অবশ্যই আমি পিতে 6টা দিতে পারি, তাহলে আমি দিয়ে দিলাম 6টা। এখন কয়টা হলো, 6 আর 2 8, 8 আর 2 10, আমাদের এখন আরো দুইটা ইলেকট্রন বাকি। সেই দুইটা ইলেকট্রন কই দিব, অবশ্যই তাহলে এখন আমাদের তৃতীয় শক্তি স্তর আনা লাগবে। তৃতীয় শক্তি স্তরে এল এর মান কি আছে, এল এর মান আছে 0 1 2, 0 1 2। আচ্ছা, 0 1 2 যদি হয় তাহলে s p আর d। এখন আমি যদি 3s লিখি, 3s লিখলে s এর মাথায় অবশ্যই সর্বোচ্চ পাওয়ার কত হইতে পারে, মানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা যেতে পারে s অরবিটালে, 2টা, তাহলে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। এখন দেখি তো প্রথম কক্ষপথে হইলো 2টা, দ্বিতীয় কক্ষপথে হইলো, বা আমরা যদি অরবিটাল হিসাব করি দ্বিতীয় অরবিটাল 2s এ হইলো 2টা সম্পূর্ণ হইছে।
2p তে হয়েছে 6টা, এটাও সম্পূর্ণ হয়েছে। 3s 2টা হয়েছে, এটাও সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হোক বা না হোক আমার ফ্যাক্ট না, আমার ফ্যাক্ট হচ্ছে ইলেকট্রন সংখ্যা। 2টা 2টা 4টা, 4টা আর 6টা 10টা, 10টা আর 2টা কয়টা হয়? 12টা ইলেকট্রন। তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন আমরা সুন্দরভাবে সাজাইতে পারলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সেম ভাবে তোমাদেরকে আমি 2টা টাস্ক দিয়ে দিচ্ছি। একটা টাস্ক হচ্ছে তোমরা করবা ক্লোরিন, ক্লোরিন 17, ঠিক আছে, একটা হচ্ছে ক্লোরিন 17, আরেকটা তোমরা করবা সেটা হচ্ছে গিয়ে পটাশিয়াম 19। 20 পর্যন্ত মৌল মুখস্থ আছে আশা করি তোমাদের। তো তোমরা হচ্ছে এই 2টা প্র্যাকটিস করবা। যদি এই 2টা করতে পারো তাহলে আমাদের তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানায় দিবা, অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবা। এন্ড যদি আমাদের এই ধরনের শিক্ষামূলক ক্লাস তোমাদের ভালো লাগে, তোমরা যদি আমাদের কাছ থেকে আরো বেশি বেশি এইসব ক্লাস পাইতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, যাতে আমরা এইসব কন্টেন্ট দিয়ে তোমাদেরকে উপকার করতে পারি। তো সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।